হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এই বুদ্ধিভিত্তিক চর্চা যেখানে কমে যাচ্ছে, সেখানে আমরা বুদ্ধিভিত্তিক চর্চার একটি দ্বার উন্মোচন করতে আমরা আজকে রাজ্জাক স্যারকে নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের সাথে আছেন আমাদের খুবই প্রিয় একজন শিক্ষক নাজমুল হাসান পলক স্যার। উনি আমাদেরকে আজকে সময় দেবেন। উনি ইতিমধ্যে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন। আজকে আমরা ওনার মুখ থেকেই জানতে যাচ্ছি যে রাজ্জাক স্যার কীভাবে ওনার লাইফটাকে রেগুলেট করেছেন, কিভাবে তিনি প্রাসঙ্গিকতায় এসেছেন, কিভাবে বুদ্ধিভিত্তিক চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চলুন আজকে সবাই মিলে আমরা রাজ্জাক স্যারকে এক্সপ্লোর করি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে স্যার একজন বিশেষ ব্যক্তিত্বকে নিয়ে আপনার সাথে কথা বলতে বসেছি, আমাদের জাতীয় শিক্ষক রাজ্জাক স্যার। আপনার সাথে কথা বলার পেছনে একটা কারণ আছে, আপনি জানেন কি স্যার? হয়তো আপনি জানেন না, এটা আমি নিজেই চিন্তা করেছি। আমি শুনেছি স্যার আপনি ওনার উপর একটি ছোট্ট লেখনে লিখেছেন, ওনাকে নিয়ে অনেক ওনার চিন্তাধারা বিশ্লেষণ করেছেন ওই জায়গাটাতে। সেই ক্ষেত্রে মনে হলো যে আপনার সাথে ডিসকাশন করলে ওনার ব্যাপারে ম্যাক্সিমাম আউটপুটটা আমি পাবো এই প্রেক্ষাপটে। সেই ক্ষেত্রে স্যার আজকে আপনার সাথে রাজ্জাক স্যার নিয়ে কথা বলতে বসা। আমরা কি রাজ্জাক স্যারের সম্পর্কে কথা শুরু করতে পারি? হ্যাঁ, শুরু করা যাক। আমার প্রথম প্রশ্ন স্যার, রাজ্জাক স্যারকে টিচার অফ টিচার্স বলা হয় কেন? আপনার মতে তার চিন্তাধারার কোন দিকগুলো এই জায়গায় তাকে নিয়ে গিয়েছিল? এখন রাজ্জাক সাহেবকে নিয়ে আমি যে বইটা লিখেছিলাম, এটা 21 সালে কথা প্রকাশ থেকে বেরোয়। এটা আসলে আহমদ ছফার ভাষায় বলতে গেলে এক অর্থে আমার যৌবন ধর্মের পাপ। কারণ রাজ্জাক স্যারের মতো মানুষ এবং ধরেন যে তার বিস্তৃত পড়াশোনা, এত দীর্ঘ জীবন, এত তথ্য, এগুলো তো তখন ওইভাবে আমি ওই বয়সে সংগ্রহ করে উঠতে পারিনি। কিন্তু যেহেতু বয়সটা কম, যৌবনকাল, ফলে একটা সাহস দেখিয়েছিলাম। এবং এটা কথা প্রকাশের যে জীবনী গ্রন্থমালা আছে, সেই গ্রন্থমালার একটা অংশ হিসেবে আমি লিখেছিলাম। এখন এই যে রাজ্জাক সাহেবকে যে শিক্ষকদের শিক্ষক বলা হয়, এটা আসলে একটা বলতে পারেন আপনি সাংস্কৃতিক উপমা আর কি। এটা তো আমরা সবাই জানি যে রাজ্জাক সাহেব আমাদের এখানে বাঙালি মুসলমান মধ্যবিত্তের মানে উঠে আসার যে কাল 50 এবং 60-এর দশক, সেখানে তাদের এক ধরনের বুদ্ধিবৃত্তিক অভিভাবকত্ব আমরা যাকে বলি, সেটা তিনি করেছেন। আসলে তিনি তো আমরা যাকে ক্লাস টিচার বা শ্রেণী শিক্ষক বলি, শ্রেণী শিক্ষক ছিলেন না। আমাদের বোঝা দরকার যে রাজ্জাক সাহেবের ছাত্র আসলে কারা। এবং দেখবেন যে মানুষকে যে একেবারে হাতে কলমে তৈরি করা, গড়াপেটা করা, এই কাজগুলো কিন্তু রাজ্জাক স্যার কখনোই করেননি। এবং অনার্স মাস্টার্সের যে স্তর, সেখানেও যে তার সঙ্গে ছাত্রদের খুব যোগাযোগ দেখা গেছে, এরকম দেখা যায় না। তার মানে যাদের আমরা তার ছাত্র হিসেবে চিনি এবং যারা খুবই বিখ্যাত মানুষ, অনেকেই আছেন তাদের মধ্যে, তারা কিন্তু মুখ্যত ছিলেন তার কলিগ আর কি। এক অর্থে তার শিক্ষকতাকালেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বটে, কিন্তু ওই যে সরাসরি ছাত্র হওয়া, এটা অধিকাংশই ছিলেন না, তার কলিগ ছিলেন। কিন্তু যেহেতু তার অনেক বিষয়ে পড়াশুনো ছিল, ফলে সবাইকেই তিনি তাদের লেখাপড়ার ক্ষেত্রে কোনো না কোনোভাবে আমরা দেখব কিন্তু প্রাণিত করতে পেরেছিলেন। ঠিক আছে? তো এই জন্য সবাই তাকে স্যার ডাকে। আরেকটা ব্যাপার ছিল যে 47 সালে যখন পার্টিশন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা হয় যে এক অর্থে কোমর ভেঙে গেল। অর্থাৎ যারা মেধাবী শিক্ষক ছিলেন, অনেক ভালো শিক্ষক ছিলেন, তারা কলকাতায় চলে গেলেন বা ভারতের অন্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে গেলেন। যারা আরও বিদেশি অধ্যাপক ছিলেন, ইউরোপিয়ান ছিলেন, তারা চলে গেলেন। তখন আমরা দেখব যে 50-এর দশক থেকেই কিন্তু যাকে স্টেশন সিনিয়রিটি বলে, রাজ্জাক স্যার বা ছিলেন একজন এরকম সিনিয়র টিচার যে যার সময়ের আর কেউ ছিল না। তিনি সেই কবে 1936 সালে চাকুরিতে ঢুকেছেন, তারপরে 20 বছর 30 বছর কেটে গেছে, তার সময়ের আসলে কেউ নেই। যারা শিক্ষকতা করতে এসেছে এক অর্থে সকলেই তার ছাত্র। ফলে দেখা গেল যে কয়েক জেনারেশনের শিক্ষকের তিনি মানে স্যার আর কি। এজন্য সবাই তাকে স্যার বলে। এখান থেকেই এই উপমাটা এসেছে যে তিনি শিক্ষকদের শিক্ষক। এটা আমরা আরও খুব ভালো করে বুঝবো আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে তার আড্ডার দিকে তাকাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে দুটো রুম ছিল, একটা ছিল পশ্চিম দিকে, একটা পূর্ব দিকে। পশ্চিম দিকের রুমে সাধারণত আমরা যাদের সিনিয়র টিচার বলি তাদের সঙ্গে রাজ্জাক সাহেব আড্ডা দিতেন, আর পূর্ব দিকে জুনিয়রদের সাথে দিতেন। সিনিয়রদের মধ্যে কারা ছিলেন? মনির চৌধুরী ছিলেন, মোজাফফর আহমেদ চৌধুরী ছিলেন, এম এন হুদা ছিলেন,
খান সারোয়ার মুর্শিদ ছিলেন, আবার জুনিয়রদের মধ্যে ছিলেন সিরাজুল ইসলাম চৌধুরী, আনিসুজ্জামান, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা বা নূর মোহাম্মদ মিয়া। তো এই যে দুটো রুম, একটা সিনিয়রদের একটা জুনিয়রদের, কিন্তু দুটোরই মধ্যমণি কিন্তু আব্দুর রাজ্জাক। এই ব্যাপারগুলোই কিন্তু আমি বলবো যে তাকে যেটা বলা হয় যে শিক্ষকদের শিক্ষকে পরিণত করেছে। এক, যে সবার যে পড়াশুনো তাতে তার একটা ভূমিকা আছে। দ্বিতীয়ত, তিনি কয়েক প্রজন্মের শিক্ষক ছিলেন, এই জন্যই শিক্ষকদের শিক্ষক। আর তার যে অনন্যতা আপনি বললেন বা গুরুত্ব, তার মূলে কতগুলো কারণ আছে। প্রথমত আমি বলবো যে তার যে বিস্তর যে পড়াশুনো, ওর তো পড়াশুনোর একটা বিশেষ স্টাইল ছিল। একটা বই পড়লেন, সেটাতে আরও কিছু বইয়ের নাম জানলেন, 5টা পড়লেন, সেখানে হয়তো আরও তথ্যসূত্র পেলেন, আরও 15টা বই পড়লেন, সেখানে বা সেই তথ্যগুলোর সীমাবদ্ধতা খতিয়ে দেখার জন্য আপনার মুহাফেজখানা বলুন, অন্য জায়গায় বলুন, দলিল দস্তাবেজগুলো ঘেঁটে দেখলেন। এই যে বিস্তৃত পড়াশুনো, এটা তো স্বভাবতই একটা একাডেমিক পরিসরে একটা মানুষকে গুরুত্বপূর্ণ করে তুলবেই। এতটা শ্রম একটা মানুষ পড়াশুনোর পেছনে দিচ্ছেন, এটা তার একটা অনন্যতার কারণ। কারণ পড়াশুনোটা ওনার কাছে একটা শিল্পের পর্যায়ে চলে গিয়েছিল আর কি, পাঠভ্যাস। দ্বিতীয় কারণ হচ্ছে, দেখবেন যে রাজ্জাক সাহেবের কিন্তু শুধুমাত্র বিদ্যায়তনিক পরিসরের যে মানুষ, তাদের সাথে ভালো সম্পর্ক ছিল না, বা তারাই তাকে গুরুত্ব দিতেন না। এর বাইরে আমাদের যে রাজনৈতিক পরিসর, সেই মানুষরাও কিন্তু তাকে গুরুত্ব দিতেন সেই 50-এর দশক থেকেই। যেমন ধরেন 56 সালে যখন সংবিধান রচনা হলো করাচিতে, পাকিস্তানের, সেখানে যে প্রতিনিধি দল গেল, রাজ্জাক সাহেবকে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে ফিরে আবু হোসেন সরকারের যে প্ল্যানিং কমিশন হলো, সেখানে তিনি মেম্বার ছিলেন। তার মানে ক্ষমতা কাঠামোর সাথে একটা যোগাযোগ কিন্তু আমরা দেখব যে রাজ্জাক সাহেবের ছিল। এক্ষেত্রেও তিনি মানুষের কাছে গুরুত্ব পেয়েছেন। আরেকটা কথা আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, যে তিনি ছিলেন কয়েক জেনারেশনের শিক্ষক। ফলে দেখবেন যে যারা পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছেন বা বড় বড় পদে গেছেন বা প্রতিষ্ঠাযশা শিক্ষক হয়েছেন, অনেকের সাথেই তার সুসম্পর্ক ছিল। এবং এইটা তাকে এক ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক প্রতাপের অধিকারী করেছিল। সেটা শিক্ষক রাজনীতি বলেন বা শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে বলেন, বহু মানুষ তার থেকে এগুলোর দ্বারা উপকৃত হয়েছে। সুতরাং তারা কিন্তু রাজ্জাক সাহেবকে একটা অনন্যতার জায়গা দেবে, একটা গুরুত্ব দেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্জাক সাহেব যে এরকম বিদ্বান মানুষ এবং বিলাতে পড়াশুনো করেছেন, লন্ডনে তিনি স্কুল অফ ইকোনমিক্সে পড়েছেন, কিন্তু অধ্যাপক সুলভ যে ধরাচুরো আমরা বলি, যে 3 পিস স্যুট পরে থাকা কিংবা মোটা ফ্রেমের চশমা পাঞ্জাবি পরে থাকা, এই যে অধ্যাপক সুলভ যে একটা সাংস্কৃতিক কৃত্রিম ব্যাপার তৈরি হয়ে গিয়েছিল, যেটা আদতে অধ্যাপকদের কাছে পৌঁছাতে সাধারণ মানুষকে, ছাত্রদেরকে বাধা দেয়, এই ব্যাপারগুলো কিন্তু রাজ্জাক সাহেবের মধ্যে কখনো ছিল না। তিনি খুব সাধারণ পোশাক পরে বেড়াতেন এবং ওই ব্যক্তিটা ওই 20 শতকের মাঝামাঝিতেই এটা আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন যে পোশাক নির্বাচনের স্বাধীনতা ব্যক্তির, সেটা খারাপ, সেটা চলে না, বরং এই কথাগুলো বলাই অসভ্যতা। ফলে ধরুন যে কোনো মানুষের কিন্তু তার কাছে পৌঁছাবার একটা সুযোগ ছিল। তার পোশাক নির্বাচন বলুন, তার যে ডায়ালগের ক্ষমতা আঞ্চলিক ভাষায়, এটাও তাকে একটা, আমি বলবো যেটা গুরুত্বের জায়গায় বা অনন্যতার জায়গায় নিয়ে গিয়েছে। এই ব্যাপারগুলো মিলিয়ে আমার মনে হয় যে রাজ্জাক সাহেব সেই সময়টাতে এত গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন, বা আপনি যাকে বলছেন অনন্য হয়ে উঠেছিলেন আর কি। স্যার, আপনার ব্যাখ্যার মাধ্যমে স্যার আসলে টিচার অফ টিচার্স কেন বলা হয়, এটার একটা দারুণ একটা দৃশ্যপট আমাদের সামনে দৃশ্যায়িত হয়েছে। মানে মোটামুটি বলা যায় যে একটা মনে হলো যে সামনেই ঘটে যাওয়া একটা ঘটনা, যে যার ফলে আমরা টিচার অফ টিচার্স বলতে পারছি ওনাকে। এখন স্যার আমরা যদি দ্বিতীয় প্রশ্নের দিকে যাই, দ্বিতীয় প্রশ্নটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, আর ওনার অনেকগুলো বিষয় উঠে আসবে এর মাধ্যমে। রাজ্জাক স্যারের লেখার পরিমাণ কিন্তু স্যার খুবই কম, কিন্তু অসংখ্য মানুষের জ্ঞান চর্চা, তাদের চিন্তাশীলতার পথে নিয়ে যাওয়া, এখানে তার ভূমিকা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আসলে স্যার? হ্যাঁ, রাজ্জাক স্যার অনেক অল্প লিখেছেন, আসলে ধরতে গেলে কিছুই লেখেননি। ওর লেখা বলতে তার সেই বিখ্যাত পিএইচডি থিসিস, যেটার অসম্পূর্ণতা নিয়ে আমরা জানি যে অনেক ধরনের গাল গল্প আছে। তার বাইরে বিভিন্ন সেমিনারে
তিনি কিছু বক্তব্য দিয়েছেন। যেমন ধরেন যে নিউ ভ্যালুস ক্লাবে 19 শতকে মধ্যবিত্তের মনস্তত্ত্ব নিয়ে একটা বক্তৃতা দিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশনে পাকিস্তান সম্পর্কে একটা বক্তৃতা দিয়েছিলেন আবুল হাশিমের আমন্ত্রণে। পরে 80-র দশকে মোজাফফর আহমেদ চৌধুরী বক্তৃতা দিয়েছিলেন, বা বাংলা একাডেমিতে কিছু অভিভাষণ হয়তো দিয়েছিলেন। এগুলোই এখন এটা একটা খুব জরুরি প্রশ্ন আমাদের কাছে এবং তার আশেপাশে যারা ছিল তাদের কাছেও, যে রাজ্জাক সাহেব কেন লিখতেন না। এ ধরনের 2-3টা মত আছে এবং আমার নিজেরও কিছু এ সম্পর্কে বোঝাপড়া আছে। প্রথম যেটা আমি বলবো, যেটা আহমদ ছফা সহ অনেকেই বলেছেন, সেটা হচ্ছে যে তার সমকালের যে লেখালেখি, ওরা বলতেন যে রাজ্জাক সাহেবের রুচিটা ছিল অনেক উপরে, অর্থাৎ সেই স্তরে এসে তার পক্ষে লেখালেখি করা সম্ভব ছিল না। এক্ষেত্রে 2টো উদাহরণ তিনি দিয়েছেন, যে রাজ্জাক সাহেব একটা সময়ে 2টো বইয়ের অনুবাদে হাত লাগিয়েছিলেন, একটা বাংলা থেকে ইংরেজিতে আর একটা ইংরেজি থেকে বাংলায়। প্রথমটা হচ্ছে শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত, আর দ্বিতীয়টা রুশ বিপ্লবের অন্যতম তাত্ত্বিক লিও ট্রটস্কির লেখা দ্য পার্মানেন্ট রেভলিউশন। তো সেগুলো তিনি সম্পূর্ণ করতে পারেননি, বা আমরা জানি যে আনিসুজ্জামানের থিসিসও তিনি অনুবাদ করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। তো এগুলোর থেকে তার রুচিটাকে নিতে চায়, যে আসলে মানে তার সমকালের লেখালেখির স্তরে এসে তার পক্ষে লেখালেখি করা সম্ভব ছিল না। এটা তার আশেপাশের মানুষদের মতামত। আরেকটা বক্তব্য আমি শুনেছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত অধ্যাপক আছেন অর্থনীতি বিভাগের, উনিও লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়েছেন, সনৎ কুমার সাহা, মুখ্যত সাহিত্য সমালোচক। তো সনৎ কুমার সাহা স্যার একদিন আমাকে বলেছিলেন যে রাজ্জাক সাহেবের কিছু চিঠি দেখার সৌভাগ্য তার হয়েছিল, এবং ওই চিঠিগুলোতে নাকি কিছু ভাষিক এবং কাঠামোগত ত্রুটি আছে। তো ওনারা মনে করেন, সনৎ স্যার হোক বা আরও কিছু মানুষ হোক, তারা মনে করেন যে রাজ্জাক সাহেব আসলে লিখতে পারতেন না। এটা হচ্ছে আরেকটা মতামত। এই মতামতের সপক্ষে একটা কিন্তু ছোট্ট উদাহরণও দেয়া যায়, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে 2 বছর আগে রাজ্জাক সাহেবের সেই বিখ্যাত থিসিসটা কিন্তু বের হয়েছে, পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া নামে। কিন্তু আমরা দেখব যে আহরার আহমদ অনেকটা কিন্তু সম্পাদনা করে সেই থিসিসটা বের করেছেন। তো উনি কেন লিখতেন না, এই 2 রকমের মত আছে। এখন আমার যেটা মনে হয় যে প্রথমত যে ধরেন যে আহমদ ছফারা যেটা বলেছে তার রুচি, এটা তো অবশ্যই একটা কথা। তার কারণ এত বড় মাপের এবং বিশ্বমানের একটা পাঠক, তার লেখালেখি সম্পর্কে একটা রুচি ছিল, মানে যা ইচ্ছা লিখলেই লেখা হবে, এই ব্যাপারগুলো নিয়ে তার আমার মনে হয় যে এক ধরনের যাকে বলে যে পরিশুদ্ধবাদিতা, সেটা তার ভেতর থাকতে পারে। দ্বিতীয় আরেকটা কথা, যে উনি মুখ্যত এনজয় করতেন কিন্তু পড়াশুনোটা, লেখার জন্য যে শ্রম দেয়া দরকার, আমার মনে হয় যে রাজ্জাক সাহেব এই শ্রমটা দিতে রাজি ছিলেন না। যেমন আমরা অনেক সময় বলি না ট্যালেন্ট, জিনিয়াস, রাজ্জাক সাহেব কিন্তু এই জিনিসগুলোকে খুব একটা দেখবেন যে পাত্তা দিতেন না। যেমন মুনতাসির মামুন একটা সময় গবেষণার কাজ নিয়ে তার কাছে গেছেন, তো বলছে স্যার আমি কি এটা করে উঠতে পারবো? বলছে রাখুন, আপনার মেধা তো 5%, বাকি 95% হচ্ছে আপনার পরিশ্রম। ঠিক আছে, এই যে লেখালেখির জন্য একটা পরিশ্রম দেয়া, একটা ভালো লেখার জন্য, আমার মনে হয় যে এক্ষেত্রেও রাজ্জাক সাহেবের এক ধরনের আলস্য থাকতে পারে। তার মানে অল্প যে লেখা বা পরিমাণে যে খুব কম তার লেখা, এ সম্পর্কে এটা হচ্ছে আমার যাকে বলে যে নিজের একটা অভিমত। এখন আসি আপনার পরের প্রশ্নে, সেটা হচ্ছে যে অনেক কিছু না লিখেও বা এক অর্থে কিছু না লিখেও এত মানুষকে কেন তিনি পড়াশুনো বা জ্ঞান চর্চার পথে প্রাণিত করতে পারলেন? এক্ষেত্রে তার কিছু পদ্ধতি ছিল। প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে যে অন্যের ধরেন যে পড়াশুনো বা বিদ্যাকে তিনি এক প্রকার ধাক্কা দিতে পারতেন। যেমন ধরেন 1957 সালে আনিসুজ্জামান মাস্টার্স পাস করেছেন, প্রথম শ্রেণী পেয়েছেন। মুনির চৌধুরী বললেন যে তুমি রাজ্জাক স্যারের সঙ্গে দেখা করো। তো রাজ্জাক সাহেব তখন প্ল্যানিং কমিশনের মেম্বার, সেক্রেটারিয়েটে কাজ করেন। তো সেখানে আনিসুজ্জামান গেছেন, তো আপনি প্রথম শ্রেণী পেয়েছেন, হ্যাঁ, এখন কি করবেন? যে গবেষণা করতে চাই। তারপরে প্রশ্ন, কি নিয়ে গবেষণা করবেন? আধুনিক সাহিত্য। তো বলছে আধুনিক সাহিত্য আর মধ্যযুগের সাহিত্যের মধ্যে তফাৎ কি? সে মধ্যযুগের সাহিত্য দেবদেবী নির্ভর, আধুনিক যুগের সাহিত্য মানব প্রধান। তো তখন রাজ্জাক সাহেব পুনরায় প্রশ্ন করেছেন যে তাহলে চৈতন্য চরণামৃত কি? সেটা তো একটা মানব প্রধান সাহিত্য, কিন্তু আমরা কাল হিসেবে সেটা মধ্যযুগের বলে বিবেচনা করি। এই যে আনিসুজ্জামান বলছেন যে আমার সমস্ত পড়াশুনো কিন্তু ধ্বংস হয়ে গেল, অর্থাৎ আবার
নতুন করে পড়তে হবে, অর্থাৎ যা জানি তার ভেতর কোনো না কোনো ভুল আছে। তো এই যে মানুষের পড়াশুনোয় ধাক্কা দিয়ে ভুল ধরিয়ে দিতে পারা, এটার দ্বারা তিনি মানুষকে পড়াশোনার পথে চালিত করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, তিনি যে কোনো পরিচিত ইতিহাসের বিষয়ে হাইপোথিসিস দিতে পছন্দ করতেন। এটা মুনতাসির মামুন লিখেছেন যে একদিন তাকে বলছেন যে পলাশীর যুদ্ধে তো সিরাজদৌলা পরাজিত হয়েছে, তো সিরাজদৌলা যদি পরাজিত না হতো তাহলে কি হতে পারত? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এইটা জানার জন্য তো সেই সময়ের ইতিহাস, বিশেষ করে সমাজ সংস্কৃতি, রাজনৈতিক ইতিহাস ভালো করে পড়াশুনো করা দরকার। আবার আরেক ধরনের প্রশ্ন তিনি তুলতেন, যেমন ধরেন যে আমাদের দেশ বা ভারতও যে আইনে চলে, এর যে ভিত্তিগুলো তো ব্রিটিশ আমলে তৈরি বা ব্রিটিশরা তৈরি করে গিয়েছিল। তো উনি একটা কথা বলতেন যে কোনো আইন কেন তৈরি হলো, এই কারণ যদি আমরা জানতে খুঁজি বা এই কারণ নিয়ে যদি পড়াশুনো করি, তাহলে সেই সময়ের অনেক সামাজিক সমস্যা সম্পর্কে আমরা জানতে পারবো। কারণ যে কোনো আইনই তো তৈরি হয় সাধারণত কোনো সমস্যার মুখোমুখি হয়ে। তো এই ব্যাপারগুলো দ্বারা কিন্তু এই যে হাইপোথিসিস দেয়া বা এই ধরনের কোনো সূত্র দেয়া, এগুলো দিয়েও রাজ্জাক সাহেব কিন্তু অন্যকে পড়াশুনোর পথে যাকে বলে যে প্রাণিত করতে পারতেন। আরেকটা কথা সেটা হচ্ছে তার যে এই যে মানুষের সাথে যে ডায়ালগ চালানোর ক্ষমতা, এটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে শ্রেণী শিক্ষক হিসেবে তো আব্দুর রাজ্জাক অতটা ভালো ছিলেন না, ক্লাস নিতে তিনি এনজয় করতেন না। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক সময় লিখেছিলেন যে আমার মাইনে কমিয়ে দেয়া হোক, আমি ক্লাস নিতে পারবো না। কিন্তু তার সাথে আড্ডায় গিয়ে বোঝা যেত যে মানুষটা অসামান্য জ্ঞানী এবং তার কতটা পড়াশোনা বিস্তারিত, এই ব্যাপারগুলো তার সাথে আড্ডা দিতে গেলে জানা যায়। আর তিনি যেহেতু খুব সাধারণ জীবনযাপন করতেন, তার কাছে যে কোনো মানুষই খুব সহজে পৌঁছাতে পারতেন। আর তার ডায়ালগের একটা মুখ্য ব্যাপার ছিল, সেটা হচ্ছে যিনি তার কাছে এসেছেন অর্থাৎ শ্রোতা, তাকে আগে তিনি বলতে দিতেন। এটা তার একটা অসামান্য গুণ আর কি। ঠিক আছে, আমাদের সমাজে যেটা হয়, জ্ঞানী মানুষ বলে আমরা যাদেরকে চিনি বা তথাকথিত জ্ঞানী, তাদের কাছে গেলে নিজেরাই ঘন্টার পর ঘন্টা উপদেশ দিয়ে বসে। রাজ্জাক সাহেবের প্রথমে কিন্তু এই ব্যাপারটা ছিল না, যে এসেছে তাকে আগে তিনি বলতে দিতেন। এমন সাধারণভাবে কথা বলতেন, তিনি তো তাকে অত্যন্ত আপন লোক মনে করতেন। এই জন্য সলিমুল্লাহ খান লিখেছেন যে এটা আসলে সক্রেটিসের মতো, এবং এই রকম গুণ সম্পন্ন আর দ্বিতীয় কোনো শিক্ষক আমি পাইনি। আর রাজ্জাক সাহেবের যে বিদ্যা, সেই বিদ্যাটা আমার জানার পথে কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। তাহলে প্রথমত যেটা আপনি বলতে পারেন সেটা হচ্ছে মানুষের চিন্তাকে ধাক্কা দেবার ক্ষমতা, এইটা মানুষকে নতুন করে পড়ার জন্য, জানা বোঝার জন্য আগ্রহী করে তোলে। দ্বিতীয়ত বিভিন্ন ধরনের হাইপোথিসিস দেয়া, বিভিন্ন সমস্যার দিকে গবেষকদের দৃষ্টি ফিরিয়ে দেয়া, এই কাজগুলো তিনি করতেন। আর তৃতীয়ত হচ্ছে এই যে আন্তরিকভাবে যে কথা বলা, বিদ্যার আলোচনা যে ব্যাপক সিরিয়াসলি করতে হবে, এই ব্যাপারটা কিন্তু তিনি একেবারে ভেঙে দিয়ে গেছেন। ঠিক আছে, এই ব্যাপারগুলো দ্বারাই তিনি মানুষকে যাকে বলে যে জ্ঞান চর্চার পথে প্রাণিত করেছেন, কিছু না লিখেও বা অল্প লিখেও। এবং এই ধরনের আমাদের যে বুদ্ধিবৃত্তিক ইতিহাস, সেখানে একটা বিরাট ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। ধন্যবাদ স্যার। সত্যিকার অর্থেই উনি প্রথমেই জ্ঞান দেওয়ার চেয়ে উনি আগে কথাগুলো শুনতেন। যেমন ওনার কিছু কথা আমার খুবই পছন্দের, যে সফা সাহেবকে যখন বলতেন, সফা সাহেব কি কইবেন কন, তারপরে কি কইবার আছে বলেন কন, এইভাবে আসলে উনি ঢাকাইয়া ভাষাগুলাকে যে প্রাণবন্তভাবে প্রকাশ করতেন, এটা আসলেই প্রাণমুগ্ধকর ছিল। তো স্যার আমরা যদি এর পরের ধাপে যাই, যেমন স্যার উনি 1947, 1952, 1971 সালের যে ট্রানজিশনগুলো, এইগুলো হচ্ছে রাজ্জাক স্যারের জীবনে কি ধরনের ভূমিকা রেখেছে? এইগুলো ছাড়া কি তিনি আসলেই একজন আব্দুর রাজ্জাক স্যার হয়ে উঠতে পারতেন কিনা স্যার, আপনার কি মনে হয়? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটার উত্তর খুঁজতে হলে একটু ইতিহাসটা ব্যাখ্যা করে করে সেই উত্তরটা আমাদের দিতে হবে। সেটা হচ্ছে 1947 সালে যে দেশভাগ হলো বা পাকিস্তান প্রতিষ্ঠা হলো, তার জন্য কিন্তু 40-এর দশক থেকেই সেই লাহোর প্রস্তাব বলুন, তার পরবর্তীকালে পাকিস্তান আন্দোলন নামে একটা ব্যাপার হচ্ছিল পাকিস্তানের দাবিতে আর কি। এবং পাকিস্তান নামে একটা পত্রিকাও বেরোতো ঢাকা থেকে, সেটা সম্পাদনার সাথে রাজ্জাক সাহেবও যুক্ত ছিলেন। এবং এটা কিন্তু তাকে
এখন এটা বললে তাকে অনেকে বলবে যে তিনি আসলে আদতে কি পাকিস্তানের পক্ষে। তখন তো এটা একটা যুগের দাবি ছিল, এবং আমাদের বাংলাদেশ যারা প্রতিষ্ঠা করেছেন 60-এর দশকের যত বড় বড় জাতীয়তাবাদী নেতা আছেন, শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু সেই সময় আমরা দেখব যে পাকিস্তান আন্দোলনের সঙ্গে ছিলেন। ফলে শ্রেণীগত কারণেই রাজ্জাক সাহেবকে পাকিস্তান আন্দোলনের সাথে যেতে হয়েছিল বলে আমি মনে করি আর কি। এবং যখন 1947 সালের পার্টিশন হলো তখন তো তিনি এখানে ছিলেন না, তিনি 45 সালে লন্ডনে গেছেন পড়তে, সেখানে ছিলেন। কিন্তু ভারত বিভাগ তো বিরাট একটা আলোচনার বিষয়, এবং ওয়েস্টমিনিস্টারে আইন করে এই দুইটা দেশে ভাগ করে স্বাধীনতা দেয়া হতো। এবং তিনি রাজ্জাক সাহেব জিন্নার কিন্তু একজন ফলোয়ার ছিলেন। অপরদিকে তার যে সুপারভাইজার হ্যারল্ড লাস্কি আবার ছিলেন জওহরলাল নেহরুর ফলোয়ার। এই দুইজনের ভেতর কিন্তু আমরা দেখব বেশ কিছুটা তর্কও হতো আর কি। তো 47 সাল ঘটার ফলে যেটা হয়েছে, 47 সাল ঘটার পরে যেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বুদ্ধিবৃত্তিক পরিসর ছিল, এবং সেটা যদি আমি একটু সম্প্রদায়গত দৃষ্টিতে দেখি, এবং অনেক গুণী হিন্দু শিক্ষক সেখানে ছিলেন, তারা তো অনেকে 47 সালের পর চলে গেলেন। ফলে এক ধরনের কিন্তু বুদ্ধিবৃত্তিক শূন্যতা তৈরি হলো। আর যে কোনো শূন্যতাই আবার অন্যদের জন্য একটা স্পেস তৈরি করে। এই স্পেসটা নিশ্চয়ই রাজ্জাক সাহেব পেয়েছিলেন, এবং 1950 সালে তিনি যখন দেশে ফিরে আসলেন ওই স্পেসটাকে আমার মনে হয় তিনি কিন্তু কাজে লাগিয়েছেন। এবং আমাদের যে বাঙালি মুসলমান উঠতি শিক্ষিত মধ্যবিত্ত তাদের অভিভাবকত্ব করেছেন। এই অর্থে 47 সালটা কিন্তু তার জীবনের একটা আমরা বলবো যে ভিত্তির মতো দেখতে পারি, বা প্রথম স্ফুরণ দেখতে পারি। আর শিক্ষক কমিউনিটি বলেন কিংবা রাজনৈতিক ক্ষেত্রেই বলেন, তার যে গুরুত্ব এটা কিন্তু 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে তিনি যাকে বলে যে প্রতিষ্ঠা করতে পারা, সেটা কিন্তু পেরেছিলেন। 1952 সালে যেদিন ভাষা আন্দোলনে যে গুলি চালানোর ঘটনাটা ঘটে 21শে ফেব্রুয়ারি, সেদিন সকালবেলা থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ে ছিলেন, এবং তখন উপাচার্য ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন। তো তাকে স্মরণও করিয়ে দিয়েছিলেন আসলে ছাত্ররা আপনার প্রতি আস্থা রাখতে পারে না, কনফিডেন্স নাই, ফলে তারা মুভমেন্ট করছে। তারা যদি মনে করত যে আপনি তাদের আস্থার জায়গায় আছেন, তাহলে তারা আন্দোলন করতো না। আপনি ছাত্রদের এক কথা বলেন, বাইরে এক কথা বলেন, ছাত্রদের দাবি হচ্ছে এমন। এরকম কিন্তু একটা তর্ক বিতর্ক রাজ্জাক সাহেব উপাচার্যের সঙ্গে করছিলেন। তারপর যখন গুলিটা হলো তখন তিনি বাসায় ছিলেন। এরপর ওর যে গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে 1952 সালের 23 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি একটা মিটিং ডাকলো, এবং মিটিং ডেকে সেখানে যে তারা একটা বিবৃতি দেবে রেজুলেশন করে যে এইরকম এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে, এবং সেখানে মার্ডার শব্দটা মানে হত্যা শব্দটা ব্যবহার করা হবে। তো এটা তখন শিক্ষক সমিতির সভাপতি ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি এই মার্ডার শব্দটা নিয়ে এক ধরনের আপত্তি জানাচ্ছিলেন, যা এটা তো না লিখলেও চলে ইত্যাদি। তো এই ব্যাপারটা এটা যে লিখতেই হবে, এবং বিবৃতিটা যে এই হত্যা বা মার্ডার শব্দটা দিয়েই যেতে হবে, এর পক্ষে কিন্তু প্রবল অবস্থান নিয়েছিলেন আব্দুর রাজ্জাক। এবং তিনি মুখ্যত সেই সভাটা যাকে বলে যে আয়োজন করা, এবং পরবর্তীতে ডক্টর জুবেরির সভাপতিত্বে সেই মিটিংটা হয়, এবং ওইভাবেই বিবৃতি দেওয়া হয়। শুধু তাই নয়, ধরেন যে বুদ্ধিবৃত্তিক একটা অবদান রাখার বাইরে একটা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক কমিউনিটি, তার ভেতর যে একটা সামাজিক দায়িত্ব আছে সহকর্মীদের প্রতি, এটাও কিন্তু 1952 সালের ভাষা আন্দোলনের ভেতর দিয়েই এই জায়গায় আব্দুর রাজ্জাক নিজেকে অবতীর্ণ করতে পেরেছিলেন। আমরা জানি যে তখন শুধু ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছিল তেমন তো নয়, শিক্ষক হিসেবে মনির চৌধুরীকে গ্রেপ্তার করা হলো। তখন প্রক্টর ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের মোজাফফর আহমদ চৌধুরী, তাকে গ্রেপ্তার করা হলো। তারপরে অজিত গুহ, পৃথ্বীশ চক্রবর্তীকে। তো এই যে শিক্ষকদের গ্রেপ্তার করা হলো, তাদেরকে এখন চাকরিচ্যুত করা হবে, বেতন দেওয়া হবে না, এই জিনিসগুলোর কিন্তু প্রবল প্রতিবাদ রাজ্জাক সাহেব একা করে গেছেন। ভিসিকে বলেছেন যে না, সরকার যতক্ষণ আপনাকে না জানায় আপনি শিক্ষকদের পরিবারের বেতন বন্ধ করতে পারেন না। এক্সিকিউটিভ কাউন্সিলের যারা মেম্বার ছিলেন, ধরেন এখন আমরা যেটাকে সিন্ডিকেট বলি, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা, সেই মেম্বারদের দুয়ারে দুয়ারে তিনি ঘুরেছেন, ডক্টর গনির কাছে, প্রিন্সিপাল ইব্রাহিম খার কাছে। এই শিক্ষকদের এই কারণে বরখাস্ত করা যাবে না, এমনকি এনাদের বাসায় বাজার হচ্ছে কিনা এই বাজারটাও কিন্তু রাজ্জাক সাহেব
তখন করে দিয়েছেন। তাহলে একদিকে ধরেন যে ভাষা আন্দোলনের প্রতি তার তো একটা সহাবস্থান ছিল, ছাত্রদের প্রতি সহানুভূতি ছিল, তার বাইরে এই আন্দোলনটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমিউনিটির ভেতরে বা কিছু বাজে অর্থে বললে শিক্ষক রাজনীতিতে তার যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটা তিনি পরবর্তী দশকগুলো সেটা ব্যবহার করেন বা সুফল পান, আমরা যাই বলি, সেই জায়গাতে কিন্তু আব্দুর রাজ্জাককে 1952 সালের ভাষা আন্দোলনই প্রতিষ্ঠা করেছিল। এই অর্থে এই ট্রানজিশনটাও তার জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এবার আসেন যে 1971 সালের মুক্তিযুদ্ধ, ঠিক আছে, 1971 সালের মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা, যে রাজ্জাক সাহেব তো সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি এবং তার তেমন মুক্তিযুদ্ধে যাওয়ার মতো বয়সও হয়তো সে সময় ছিল না, অনেকটা আমরা জানি যে বয়স হয়ে গিয়েছিল। কিন্তু 60-এর দশকের যে জাতীয়তাবাদী মুভমেন্ট, এর প্রতিটা পর্যায়ে কিন্তু আমরা দেখব যে বুদ্ধিবৃত্তিকভাবে এবং অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে বা চাকরি চলে যাবে এইরকম ঝুঁকি নিয়ে রাজ্জাক সাহেব কিন্তু এই জাতীয়তাবাদী আন্দোলন যারা করছে তাদের পক্ষে থেকেছেন। এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক যেমন আছে, রাজনৈতিক ছাত্র নেতারা আছে, আবার আমাদের বড় যারা জাতীয়তাবাদী নেতা তারাও আছে। যেমন ধরুন যে পাকিস্তান যে আমাদের প্রতি, মানে পশ্চিম পাকিস্তান যে পূর্ব বাংলার প্রতি বা পূর্ব বাংলার প্রতি মানে বৈষম্য করছে, এই যে একটা ব্যাপার ছিল, শোষণ করছে, বঞ্চনা করছে, এই ব্যাপারটা লাহোরে একটা সেমিনার হয়েছিল 1961 সালে। সেখানে রেহমান সোবহান, বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি দুই অর্থনীতি একটা তত্ত্ব দিয়েছিলেন। তো এই রেহমান সোবহান যে তত্ত্বটা দেন, উনি কিন্তু রাজ্জাক সাহেবের অত্যন্ত কাছের মানুষ বা ঘনিষ্ঠ মানুষ ছিলেন। বলা হয় এখানে রাজ্জাক সাহেবের এক ধরনের কন্ট্রিবিউশন আছে। তারপরে 1966 সালের 6 দফা আন্দোলন, আমাদের স্বাধীনতার অন্যতম একটা গুরুত্বপূর্ণ, আমরা যাকে বলি টার্নিং পয়েন্ট, সেখানেও কিন্তু রাজ্জাক সাহেবের দেখবেন যে এক ধরনের অবদান আছে। অনেকে বলে থাকে যে এর অনেক চিন্তাভাবনা তার মাথা থেকে এসেছে। এমনকি রওনক জাহান, তার একজন ছাত্রী, রাষ্ট্রবিজ্ঞানী বিখ্যাত, রওনক জাহান লিখেছেন যে তখন রাজ্জাক সাহেব তাকে বলেছেন যে 6 দফাও যদি আমাদের মানুষের মনোভাব বুঝতে না পারে তাহলে তারা এক্ষুনি কিন্তু স্বাধীনতাটা চায়। এই রকম ছিল তার বোঝাপড়া, মানে দেশটা যে একটা স্বাধীনতার দিকে যাচ্ছে এটা কিন্তু 60-এর দশকেই তিনি বুঝতে পেরেছিলেন। আর তখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইয়ুব খানের যে পার্টি ছিল, সে এনএসএফ নামে একটা ছাত্র সংগঠন ছিল, আমরা জানি, যারা ছাত্রদের ওপর, শিক্ষকদের ওপর প্রবল পরিমাণে নিপীড়ন করতেন। একবার তো অর্থনীতি বিভাগের আবু মাহমুদ শিক্ষক, তাকে তো মারাই হলো। বা হুমায়ুন আহমেদও আপনারা দেখবেন লিখেছেন যে মহসিন হল থেকে এনএসএফের গুন্ডারা তাকে বিছানাপত্র নিয়ে বের করে দিয়েছিল। তো এই ধরনের একটা কদর্য পরিবেশ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতর ছিল। তো এটা নিয়ে রাজ্জাক সাহেব কিন্তু একটা বিবৃতি লিখে, তখনকার প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা ছিলেন আসাদুজ্জামান, সেই আসাদুজ্জামানকে দিয়েছিলেন আর কি। তো সেটা যখন পার্লামেন্টে আপনার পড়া হলো, এটা ব্যাপক আলোড়ন তৈরি করলো এবং একজন চিহ্নিত সরকার বিরোধী বা সামরিক শাসন বিরোধী হিসেবে রাজ্জাক সাহেবকে কিন্তু সবাই চিহ্নিত করলো। এবং তারপর তার উপর নানা ধরনের অত্যাচার, নিপীড়নও হয়েছে। তিনি তো একটা পর্যায়ে দেখবেন যে যাকে বলে যে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাওয়া, সেটাও হয়েছে। তার বাইরে তার যে ফ্ল্যাটটা ছিল, ওখানে কিন্তু 60-এর দশকের তাজউদ্দিন আহমদ সহ আমাদের যারা বড় মাপের নেতা ছিলেন, তারা প্রত্যেকেই আসতেন তার সাথে আলাপ আলোচনা করতে। শেখ মুজিবুর রহমান সম্পর্কেও সেই কথাটা বলা হয়। অর্থাৎ দেখবেন যে পুরোটা দশক জুড়েই কিন্তু বুদ্ধিভিত্তিকভাবে, সেটা অর্থনৈতিক শোষণ বঞ্চনা হচ্ছে, সেখানেও তিনি, ছাত্ররা যে অন্য সরকারি ছাত্র দলের বা অন্য এনএসএফের দ্বারা যে নিপীড়িত হচ্ছে, সেখানেও তিনি প্রতিবাদ করেছেন। তার বাইরে এই আন্দোলনের যারা প্রথম সারির নেতা, তাদের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফলে তিনি কিন্তু 71 সাল বিচ্যুত কোনো কিছু নন, এবং সেটা সাধারণত পাকিস্তানি মিলিটারি ইয়াহিয়ার প্রশাসনও কিন্তু সেটা বুঝেছিল। এই কারণে 71 সালে তিনি যেখানে ছিলেন, 25 মার্চে তাকেও হত্যা করতে গিয়েছিল, কিন্তু করতে পারেনি। যাই হোক, তিনি বেঁচে পরে তার গ্রামের বাড়িতে চলে যান। কিন্তু তার ধরেন যে অনুপস্থিতিতে তাকে চাকুরির থেকে বরখাস্ত করা হলো এবং 14 বছরের যাকে বলে যে কারাদণ্ড দেওয়া হলো। তো এই 1971 সাল ছিল রাজ্জাক সাহেবের, যে আমরা যদি 47, 52 ধরি, 50-এর দশকেও কিছু ঘটনার সাথে যুক্ত। এটা ছিল একটা
পরিণতির কাল ৭১, এবং তারপরে তিনি কিন্তু এক ধরনের দেখবেন যে সর্বজনীন একটা শিক্ষক হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা পেলেন। সেটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেমন, বাইরেও তেমন। বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবারও তাকে রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো, তিনি বিভাগ নিয়ে নতুন করে ভাবলেন, অনেক পুরনো টিচারকে আনলেন। তারপরে ধরে রাজনৈতিক দিকে দেখি, তখন যে ক্ষমতাসীন ছিল আওয়ামী লীগ বা সরকার ছিল, তাদের সাথেও তো তার একটা ভালো সম্পর্ক ছিল, এবং তখন দেশটা যাতে গণতন্ত্রের দিকে যায় সেটা নিয়েও তিনি চিন্তা ভাবনা করেছেন। তিনি তো বলেইছিলেন যে বিরোধীদের ১০০ সিট ছেড়ে দেওয়া উচিত। এই ব্যাপারগুলো কিন্তু তাকে একটা জাতীয় স্তরেও নিয়ে গেল, এবং তার ফলশ্রুতিতেই আমরা দেখলাম যে তিনি তার জীবনের এই যে শিক্ষকতা জীবনের একটা স্বীকৃতি পেলেন, মানে জাতীয় অধ্যাপক হিসেবে ভূষিত হয়ে। তো এভাবে এই জায়গাগুলো ৪৭, ১৯৫২, ১৯৭১ এই ট্রানজিশনগুলোর ভেতর দিয়ে কিন্তু আব্দুর রাজ্জাকের একটা ব্যক্তিত্ব তৈরি হয়েছে। এটাও ঠিক যে এই পিরিয়ডগুলো না এলে আব্দুর রাজ্জাক যে তৈরি হতেন না সেটাও বলার কোনো অবকাশ নেই। তার কারণ তার যে বুদ্ধিবৃত্তিক স্বীকৃতি সেটা তো তিনি শুধুমাত্র আমাদের দেশে নয়, আন্তর্জাতিকভাবেও পেয়েছিলেন। হ্যারল্ড লাস্কির কথা ধরুন, কিসিঞ্জারের কথা ধরুন, ডক্টর সুরেলির কথা ধরুন, কিংবা খুশবন্ত সিংয়ের কথা ধরুন, এরকম অনেকেই ছিল বৈশ্বিকভাবে যারা তার গুণগ্রাহী ছিল। একদম স্যার। আর উনার নিজস্বই একটা স্বকীয়তা ছিল, যেমন স্যার আপনি বলেছিলেন যে উনার ড্রেস আপ বা হচ্ছে বাহ্যিক যে আভিজাত্য আছে ওইটার বাহিরেই থাকতেন সব সময়। যেমন স্যার লুঙ্গি পাঞ্জাবি ওনার একটি ধারণকারী পোশাক ছিল, যেটা উনি সবসময় পরে থাকতেন। এটা নানা বইয়েও এটার দারুণভাবে ব্যাখ্যা পাওয়া যায়। ঠিক তেমনি স্যার এইটার প্রাসঙ্গিকতা ধরেই স্যার আমাদের চতুর্থ প্রশ্নটা আসে আসলে স্যার, যে তার জীবনযাপন খুবই সাদামাটা এবং প্রচার বিমুখ ছিল আমরা যেটা দেখি। কিন্তু আজকের যে জ্ঞান চর্চাগুলো স্যার আপনি দেখে থাকবেন যে প্রচার এবং সোশ্যাল মিডিয়া এর একটি বিশাল বড় ভূমিকা আছে। তো এই সময়ে রাজ্জাক স্যার কতটা প্রাসঙ্গিক হয়ে উঠতে পারেন আমাদের কাছে? না, এখনো রাজ্জাক সাহেব তো প্রাসঙ্গিক আছেন। তার যে সাধারণ জীবন চর্চা বা অনাড়ম্বর যে জীবনযাপন, আসলে তার ব্যক্তিগত ঝোঁকটায় এসব চাকচিক্যের দিকে ছিল না। আর সেটা একটা আলাদা সমাজ, যখন ধরুন যে ঋষিত্ব বা ইত্যাদি ব্যাপারগুলো সামাজিকভাবে খুব সেলিব্রেটেড ছিল, ২০ শতক পর্যন্ত এটা ছিল। কিন্তু আজকের কর্পোরেট সমাজে এসে মানুষের তো একটা চায়ের রোগ আছে, দেখনদারিটা মানুষের কাছে মুখ্য বিষয়। তবে এটা আমি বলবো যে অনাড়ম্বর জীবনচর্চা আজকের সমাজেও যে ভালোভাবে দেখা হয় না সেটা নয়, কিন্তু এটা এইভাবে চলার জন্য যে সামাজিক সহানুভূতি বা সামাজিক পরিসর দরকার সেটা অনেকটা দেখবেন যে সমাজের ভেতর কমে এসছে। ঠিক আছে, বিশেষত আমি যদি আমাদের দেশের কথা বলি। আর আজকের যে জ্ঞান চর্চার কথা বলছেন সেখানে মিডিয়ার একটা ভূমিকা আছে, এটা তো যুগের একটা প্রাসঙ্গিক ব্যাপার হিসেবেই আমি দেখি এসেছে। রাজ্জাক সাহেবদের যুগে মিডিয়ার ব্যাপার ছিল আলাদা, সেটা হচ্ছে সংবাদপত্রে নিবন্ধ লেখা, তারপর বিবৃতি দেয়া, সেমিনারে গিয়ে কোনো বক্তব্য দেয়া, বা কোনো ছোট্ট ঘরোয়া সভা ডেকে মানুষকে একটা বোঝানো, সেগুলোর ভেতরেও একটা প্রচার ছিল। এটা কিন্তু আমাদের মানতেই হবে। সেটার ভেতর যে কোনো সভা সেমিনার করা, বিবৃতি দেয়া, এগুলো যে কোনো প্রচার বিমুখ কাজ তা তো নয়। তার ভেতরেও কিন্তু জনসংযোগ বা জনগণকে সম্পৃক্ত করার একটা ব্যাপার দেখব যে আমরা ওই যুগটাতেও ছিল, যেটা রাজ্জাক সাহেবরা যে যুগের মানুষ আর কি। তো এখন দেখবেন যে যেটা যুগ বলেন সেটা অনেকটা বদলে গেছে, এবং মানুষের তো একটা প্রকাশের আকাঙ্ক্ষা আমরা দেখব যে আছে। মানুষ কেন লেখে? যে তার লেখাটাকেও 10 জনকে পড়ে শোনাতেও পারে, কিন্তু চায় আরও বেশি মানুষের কাছে সে যাতে পৌঁছাতে পারে। তো সেই জায়গায় আমরা দেখব যে আজকের মিডিয়াগুলো কিন্তু মানে ব্যবহার হচ্ছে, কিন্তু এটাকে একেবারেই যে মানুষের একটা প্রচার প্রিয়তা বা এটা একটা রোগ এইভাবেও দেখার আমার মনে হয় যে কারণ আছে, সেটার কোনো অর্থ হয় না। তার কারণ সময়টাই তো এখন এরকম, মানুষের কাছে পৌঁছাতে হলে আপনাকে এই ব্যাপারগুলোর ভেতর দিয়েই যেতে হবে। আর রাজ্জাক সাহেব যে সময়ের মানুষ ছিলেন তখন শিক্ষিত সমাজ বলতে আমরা যা বুঝতাম সেই কমিউনিটিটা অনেক ছোট ছিল। মানে আমাদের শিক্ষার হার যদি দেখেন, দেশে বিশ্ববিদ্যালয় একটা, এখন কিন্তু সেরকম পরিবেশ পরিস্থিতি নেই। লেখাপড়া মানুষের বেড়েছে, যদিও বলা হয় যে বই পড়া মানুষের কমে গেছে, এটাও হয়তো সময়ের সাথে সাথে কমে গেছে। বই অন্যভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে, অডিও বুক হিসেবে, গল্পগুলো বিভিন্নভাবে, ধরেন যে যাকে আমরা বলি যে ওই যে চ্যানেলগুলো আছে, রেডিও চ্যানেল বলেন বা অন্য যে চ্যানেলগুলো আছে, সেখানে একটা কণ্ঠের উপস্থাপনার ভেতর দিয়ে মানুষ সেগুলো শুনছে।
এইটা আপনি ধরতে পারেন। অর্থাৎ দুটো যুগের এই প্রচারের স্টাইলটাই কিন্তু আলাদা। ফলে এই জিনিসগুলোর মধ্যে আমি যদি একেবারে পাশাপাশি রেখে তুলনা করতে চাই, সেটা আমার মনে হয় যে হয় না, কারণ সময় অনেকটাই বদলে গেছে। কিন্তু এটা ঠিক যে রাজ্জাক সাহেব আজও অনেকটা প্রাসঙ্গিক। সেটা যদি তার অনাড়ম্বর জীবনযাপনের কথাই আমি বলি, সেটা তো যে কোনো কারোর কাছেই আমার মনে হয় যে গ্রহণযোগ্য একটা ব্যাপার হতেই পারে, যে আমার যেটা মুখ্য কাজ আমি পড়ব বা আমি গবেষণা করব, আমি সেটাই করব। আমার জন্য পোশাক, ভালো বাড়ি, বাড়িতে খুব ভালো আসবাবপত্র এগুলোর প্রয়োজন নেই। এটা আমার কাছে মনে হয় এটা খুবই গ্রহণযোগ্য একটা ব্যাপার হতে পারে। তার বাইরে রাজ্জাক সাহেবের যে পড়াশোনার স্টাইলটার কথা আমি আপনাকে প্রথমে বলছিলাম, তার পড়ার যে পদ্ধতি, মানুষের পাঠের তো একটা স্টাইল থাকে, এটা তার ছিল। যেখানেই আছে পড়ছে, কলা ভবনে পড়ছে, ক্লাবে পড়ছে, বাসায় গিয়ে পড়ছে। এবং রাজ্জাক সাহেব বলতেই তো আমরা খুব সিরিয়াস মানুষ বুঝি, কিন্তু আমরা দেখব পড়াশুনো, সিরিয়াস পড়াশুনোর পাশাপাশি পড়াশুনোটাই কিন্তু তার কাছে একটা বিনোদনের জায়গাও ছিল। ফলে দেখা গেল যে রাতে তিনি গোয়েন্দা কাহিনী পড়ছেন, আবার ব্যঙ্গ বিদ্রূপ সাহিত্য পড়ছেন। এই যে ব্যাপারগুলো, এখান থেকে তো তার কাছ থেকে আমার মনে হয় যে আমাদের অনেক কিছু নেবার আছে। তার বাইরে পড়াশুনো শুধুমাত্র গ্রন্থগত নয়, ক্লাসরুমের বিষয় নয়, এর একটা সামাজিক গুরুত্ব আছে বা সামাজিক দায়িত্ব আছে। আপনার পড়াটা যাতে ক্লাসরুমের বাইরে কিংবা আপনার গবেষণাগারের বাইরে ব্যাপক একটা নির্বিশেষ যে জনগণ তাদের উপকারে লাগে, সেই কাজটা কিন্তু রাজ্জাক সাহেব তার সামাজিক দায়িত্বের মাধ্যমে করেছেন। যিনি তার কাছে গেছেন তাকেই তিনি শিখিয়েছেন। এই জন্য বদরুদ্দীন ওমর লিখেছেন যে রাজ্জাক সাহেবের স্নেহ ছিল সূর্যের আলোর মতো, যেখানে পড়া উচিত সেখানেও পড়ে, যেখানে পড়া উচিত নয় সেখানেও পড়ে। তার মানে তিনি কিন্তু ওই বিদ্যা চর্চার যে সামাজিক দায়িত্ব সেটা প্রবলভাবে পালন করে গেছেন। সেটা তো অবশ্যই আমাদের আজকের জন্য প্রাসঙ্গিক। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানেই এই যে বিরাট একটা ব্যাপার, এবং আমি একটা এলিট বা আমি একটা সমাজ রাজনীতি বিচ্যুত একটা জায়গায় বসে থাকি, আমি সবসময় টঙে চড়ে আছি প্রমথ চৌধুরীর ভাষায় বললে, সেইটা কিন্তু রাজ্জাক সাহেব কখনো করতেন না। আমরা দেখব দেশের যে কোনো রাজনৈতিক সংকটের মুহূর্তে, রাজনৈতিক প্রয়োজনে তিনি কিন্তু তার রাজনৈতিক ভূমিকাও পালন করেছেন। সেটা তার জায়গার থেকে যতটা করা সম্ভব। সবাইকে যে রাস্তায় গিয়ে স্লোগান দিতে হবে সেটার তো কোনো অর্থ হয় না, কিন্তু 52 বা 71 পূর্ববর্তীকালে তার যে আমরা ভূমিকাগুলো দেখছি, এই পুরো 2 দশক তো তিনি তার রাজনৈতিক ভূমিকা পালন করেছেন। এটাও আমাদের আজকের জন্য আমি খুব প্রাসঙ্গিক বলে মনে করি, এবং শুধুমাত্র আজকের প্রজন্মের জন্য নয়। আপনি যদি আরেকটা প্রশ্ন করেন যে শিক্ষক হিসেবে কি আপনি রাজ্জাক সাহেবের থেকে নিতে চান বা আমাদের কথা হচ্ছিল এ ব্যাপারে, আমি কিন্তু ঠিক এই ব্যাপারগুলোই নেব। ওর যে পড়াশুনোর ব্যাপার, ওর যে সাধারণত্ব, এবং তার বাইরে এই যে সামাজিক রাজনৈতিক দায়িত্ব পালন করা। ফলে এই ব্যাপারগুলোর ভেতর দিয়ে রাজ্জাক সাহেব আজও আমাদের প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে আছেন, প্রাসঙ্গিক হয়ে আছেন, এবং আমরা যারা শিক্ষকতা করি এখনও তার এই ব্যক্তিত্ব থেকে আমাদের অনেক কিছু নেবার আছে বলে আমি মনে করি। একদম ধন্যবাদ। আমি কিন্তু স্যার আবার রাজ্জাক স্যারকে অনেকে যদি প্রাসঙ্গিকতার জায়গায় আসেন, আমি জেনজির সাথেও কানেক্ট করতে পারি। জেনজির যেমন একটা ডোন্ট কেয়ার ভাব আছে, বা হচ্ছে আমি যা করব এটা আমার মতো করে করব, এটা একটা ফ্লেক্স আছে। আমি যদি বলি যে রাজ্জাক স্যারের কিন্তু সেম ফ্লেক্সটাই ছিল, যে আমি কোন ধরনের ড্রেস আপ পরবো, দ্যাটস মাই ফ্লেক্স। আবার হচ্ছে আমার চিন্তাধারা, আমি যেই কথাটা বলবো খুব স্পষ্টভাবে, আমি এটা এই ব্যাপারে আমার জ্ঞান চর্চা হয়েছে বা আমি এটা ধারণা রাখি, সরাসরি বলতেন, কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব বোধ করতেন না। এই ক্ষেত্রে কিন্তু আমি স্যার জেনজির সাথেও কানেক্ট করতে পারি অবশ্যই। এবং আমি যেটা আপনাকে বলছিলাম, মানে তিনি কিন্তু স্পষ্ট করেই সব কিছু বলতে পছন্দ করতেন, এবং দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অনেকবার কিন্তু তিনি মামলা করেছেন এবং মামলা লড়েছেন, সেগুলো শিক্ষকদের এইসব স্বার্থ এবং স্বাধীনতার প্রশ্নেও। আর আপনি জেনজির যে ব্যাপারটা এনেছেন, এখন তো রাজ্জাক সাহেবদের তুলনায় ছাত্র শিক্ষকদের সম্পর্ক অনেকটা বদলে গেছে। শ্রেণীগতভাবে শিক্ষকরাও ছাত্ররাও এটা যত দ্রুত বুঝতে পারে সেটাই হচ্ছে ভালো। এই যে আইন যে একটা মেশিন, মানে কনস্টিটিউশন যে একটা মেশিন, মানে সাংবিধানিক যে মেশিনারি, আইনগত যে মেশিনারি, আমরা দেখব এই যে শৃঙ্খলা, এগুলোর প্রতি কিন্তু জেনজিদের একটা ব্যাপক পরিমাণে আমরা দেখব যে অনীহার ব্যাপারটা আছে। এটা শুধুমাত্র আমাদের সমাজেই ঘটছে তেমন নয়, এটা দেখবেন যে
এটা আমরা যদি আশেপাশে বিশেষত এই উপমহাদেশের দেশগুলোতে দেখি বা বাইরে তো এগুলো ঘটছেই, এই ব্যাপারগুলো আছে। ফলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্র সম্পর্কের মেরুকরণটা কিন্তু অনেকটা বদলে গেছে এবং এটা একটা সমাজ রূপান্তরেরই একটা পর্যায়। কোনো কিছু দিয়ে এটা কিন্তু আটকানো যাবে না। সে আমি শিক্ষকদের সামন্ত মূল্যবোধই বলি, কিংবা নিয়ম শৃঙ্খলা দিয়েই বলি, কিংবা দেশের মধ্যে কোনো শাসক যদি চায় যে আমি সাংবিধানিক বাধ্যবাধকতা দিয়ে প্রজন্মের এই স্বরকে রুদ্ধ করব, এটা কিন্তু সম্ভব নয়। এটা শ্রেণীগতভাবে প্রত্যেকে যত দ্রুত বুঝতে পারে এবং মানতে পারে, এটা তাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক। এবং আপনি যেটা বললেন যে রাজ্জাক সাহেবদের একটা স্বাধীন চেতা যে মনোভাব, ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির মতামত তার অবস্থানের জন্য, সেটার জন্য যে শক্ত একটাই জায়গায় চলে যাওয়া বা নীতির থেকে না সরা, এটা অনেক সময় তার মধ্যে ছিল। তবে এটা ঠিক যে ধরেন যে আমরা অনেক সময় একটা শব্দ ব্যবহার করি যে আপোষহীনতা, ঠিক আছে, এই যে একটা শব্দ ব্যবহার করি না, এটাও হয়তো ওইভাবে ব্যবহার করা উচিত নয়। কারণ একটা প্রতিষ্ঠানের সাথে তিনি এতদিন চলেছেন, নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো না কোনো প্রশ্নে তো আপোষ করতেই হয়। একটা মানুষের ব্যক্তিত্বের মধ্যে আমরা দেখব যে অনেক ব্যাপারই থাকতে পারে, কিন্তু এগুলোই রাজ্জাক সাহেবের থেকে আমার মনে হয় যে আমাদের নেবার আছে, সেটা আজকের প্রজন্মেরও বা শিক্ষক হিসেবে আমাদেরও নেবার আছে। একদম স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা টাইম বাউন্ডারির কারণেও আসলে স্যার ওনার ব্যাপারে আমাদের আরও অনেক কিছু জানার আছে, বাট আমরা শুধু এই 5টা প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ করলাম আপাতত। আমরা সময়ে সময়ে আরও জানবো। আপনাকে আমরা আরেকটু সময় নেব, আরেকটু ডিস্টার্ব করবো যে স্যার আমাদেরকে আরেকটু কিছু জানান। আমরাও আরেকটু ওনার প্রাসঙ্গিকতা সম্বন্ধে ধারণ করার চেষ্টা করব স্যার। সব মিলিয়ে যদি আমি আজকের আলোচনার ক্ষেত্রে বলতে যাই, আমরা একটা ওনার ভূমিকা পেয়েছি নানান সময়ে। শিক্ষক হিসাবে একটা ক্যারেক্টারিস্টিক্সের জায়গা, শ্রেণী শিক্ষক হিসাবেও কেমন হয়, আবার বাহিরেও কেমন হয়, ওনার প্রাসঙ্গিকতার জায়গা, সব কিছুই আমরা ক্লিয়ারিফাই হয়েছি আসলে আপনার কথাগুলোর মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ এই কথাগুলো স্যার আমাদের প্রজন্মগুলোকে আরও সামনে কিভাবে এগোতে হবে, বা শিক্ষকদের দৃষ্টিভঙ্গিটা বা শিক্ষকরা কিভাবে চিন্তা করেন, এইটার একটা প্রাসঙ্গিকতা ওনারা খুঁজে পাবেন আশা করি আর কি। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। এভাবে সময় দিয়ে আমাদের একটু পাশে থাকবেন স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। একটা ভালো সময় আমাদের কাটলো আব্দুর রাজ্জাককে নিয়ে। ধন্যবাদ স্যার।